কর্ণাটকের হিজাব ব্যান সম্পর্কে তোমরা ইতিমধ্যেই জেনে গেছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো যে কোনো স্টেট গভর্নমেন্ট চাইলে কি এইভাবে কোনো রিলিজিয়াস অ্যাটায়ার বা রিলিজিয়াস ড্রেস ব্যান করে দিতে পারে, বা কোনো রিলিজিয়ানের উপর কোনো বাধা নিষেধ লাগিয়ে দিতে পারে। আর এই যে হিজাব ব্যান, এটা কি কোনো ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করছে? আজকে এই সমস্ত তথ্য আমরা এই ভিডিওতে জানবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সো এই হিজাব কন্ট্রোভার্সিটা স্টার্টিং কোথায়? এই ঘটনাটা শুরু হয় অক্টোবর মাসে, যখন আব্দুল শুকুর নামে একজন ব্যক্তি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল চেক আউট করছিলেন এবং তিনি একটা পোস্টের সম্মুখীন হন, যেখানে দেখা যায় যে তার মেয়ে যে একটা কলেজে পড়ে, সেই কলেজের একটা আন্দোলনের পোস্ট তিনি দেখতে পান, যেখানে তার মেয়েকে হিজাব ছাড়া অবস্থায় তিনি দেখেন। এটা একটা রিলিজিয়াস ফ্যামিলি ছিল, তাই জন্য তিনি তার মেয়েকে ডেকে পাঠান এবং জিজ্ঞেস করেন যে তুই কলেজে হিজাব ছাড়া কেন ঘুরে বেড়াচ্ছিস। তখন তার মেয়ে বলে যে কলেজে একটা ড্রেস কোড রয়েছে এবং তাই জন্য তাকে নাকি হিজাব পড়তে অ্যালাউ করা হয় না। স্বভাবতই তিনি একটু অবাক হন এবং কলেজের প্রিন্সিপালের সাথে যোগাযোগ করেন যে এরকম সত্যিই কোনো ড্রেস কোড রয়েছে কিনা, নাকি তার মেয়ে মিথ্যা কথা বলছে। তখন তিনি জানতে পারেন যে হ্যাঁ, কলেজ থেকে এরকম তাদের মেয়েকে হিজাব পড়তে দেওয়া হচ্ছে না, এবং তার মেয়ে একাই নয়, আরও কয়েকজন মেয়ে আছে যাদের হিজাব পড়তে এরকম দেওয়া হচ্ছে না। এই সমস্ত বিষয় নিয়ে তিনি কলেজের কর্তৃপক্ষের সাথে একটা মিটিং রাখেন, যে কলেজের ড্রেস কোডটা আরও ভালো মতো দেখতে এবং কেন কোনো রিলিজিয়াস প্র্যাকটিসের উপর এভাবে ব্যান লাগানো হচ্ছে। ঘটনাটা এইভাবেই সীমাবদ্ধ ছিল প্রথম, কিন্তু তারপরে হঠাৎ করে এই ঘটনার মধ্যে কিছু পলিটিক্যাল পার্টি এন্ট্রি নেয়, যেমন সিএফআই এর নাম শুনেছ, তাছাড়া বিজেপি, এই সমস্ত পলিটিক্যাল পার্টি এন্ট্রি নেয়। অর্থাৎ ঘটনাটা নর্মাল থেকে একটা কলেজের মধ্যে সীমাবদ্ধ থাকার থেকে সেটা একটা পলিটিক্যাল মুভমেন্ট হিসেবে দাঁড়িয়ে যায়। এখন 27শে ডিসেম্বর কর্ণাটকের উদবি জেলার কুন্দুপুর পিইউ কলেজ, যেখান থেকে মেনলি এই ঘটনাটার সূত্রপাত, সেখানে 27শে ডিসেম্বর একটা নোটিফিকেশন জারি করে কলেজ কর্তৃপক্ষ থেকে, যে কলেজে কোনো মেয়ে ক্লাসরুমে হিজাব পরে অ্যাটেন্ড করতে পারবে না। এখন হিজাব হচ্ছে যেটা শুধুমাত্র মাথায় লাগায়, স্কার্ফটা, আর বুরখা হচ্ছে যেটা গোটা দেহে পড়ে। এখন এই নোটিফিকেশনটাকে কেন্দ্র করে 1 জানুয়ারি বিক্ষোভ স্টার্ট হয় কলেজে, এবং সেই জন্য কিছু 6 থেকে 7 জন মেয়েকে কলেজের মধ্যে প্রবেশ করতে দেওয়া হয় না, কারণ তারা বোরখা এবং হেডস্কার্ফ পরে কলেজে ঢোকার চেষ্টা করছিল। ঘটনাটা শুরু এখানেই। এইভাবে হিজাব কন্ট্রোভার্সিটা আস্তে আস্তে ন্যাশনাল লেভেলে যেতে থাকে, এবং এই ঘটনাকে কিন্তু প্রথম যে মেয়েগুলো হিজাব নিয়ে প্রোটেস্ট স্টার্ট করেছিল, অর্থাৎ যারা হিজাব ব্যানের এগেনস্টে ছিল, তারা হাইকোর্টে একটা পিটিশন দেয়। এখন কোনো পিটিশন যদি হাইকোর্টে যায়, তবে সেই পিটিশনের জন্য কোনো একজন অ্যাডভোকেটকে লড়তে হয়। অ্যাডভোকেট হচ্ছে যে কেসটা লড়বে এই পিটিশনের পক্ষে। এখন এই পার্টিকুলার কেসে যে অ্যাডভোকেট লড়ছে, তার নাম হচ্ছে দেবদত্ত কামাত। এখন দেবদত্ত কামাত একটা আর্টিকেলে বলছেন যে এই যে এই ব্যানটা লেগেছে হিজাবের উপর, সেটা মুসলিমদের এসেনশিয়াল রিলিজিয়াস প্র্যাকটিসকে ভায়োলেট করে। সঙ্গে তিনি এটাও বলছেন যে কর্ণাটকে 1983 খ্রিস্টাব্দে একটা এডুকেশন অ্যাক্ট নিয়ে আসা হয়, এবং সেই অ্যাক্টের কোথাও লেখা নাই যে কোনো কলেজের মধ্যে কোনো ড্রেস কোড এইভাবে আনা যাবে। তাছাড়া তিনি মেনশন করেন যে এইভাবে একটা ব্যান লাগিয়ে দেওয়া হিজাবের উপর রিলিজিয়াস ফ্রিডমকে ভায়োলেট করছে। এখন আমরা জানবো যে আমাদের কনস্টিটিউশনে কি লেখা আছে এরকম রিলিজিয়াস ফ্রিডম নিয়ে। এখন আমাদের সংবিধান কি বলছে, সংবিধান কি বলছে বলার আগে বলে রাখি যে আমাদের ভারত একটা ডেমোক্রেসি। তো ডেমোক্রেসি চলার জন্য কিছু ফান্ডামেন্টাল রাইটস লাগে। এখন ফান্ডামেন্টাল রাইটস কি? ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে সেই সকল রাইট বা অধিকার যেগুলো চাইলেই সরকার কেড়ে নিতে পারে না। এখন যেমন ধরো একটা ডেমোক্রেসি কিভাবে তৈরি হয়, আমরা জনগণ ভোট দিয়ে শাসক নির্বাচন করি। এখন যখন শাসক নির্বাচিত হয়ে যাচ্ছে, তারপর তো সরকার চাইলে ইচ্ছা করে এমন কিছু ল নিয়ে আসতে পারে না যেটা আমাদের স্বাধীনতা কেড়ে নিবে। তাই জন্য আমাদের এমন ফান্ডামেন্টাল রাইট দেওয়া হয়, যার এগেনস্টে যদি ল বানানো হয়, তাহলে তুমি ডিরেক্ট হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে যেতে পারবে। তো এই হিজাব কন্ট্রোভার্সিটাকে নিয়ে পার্টিকুলারলি বিভিন্ন ফান্ডামেন্টাল রাইটের প্রশ্ন উঠে আসছে। যেমন ফার্স্ট রাইট যেটা মেনশন হচ্ছে, সেটা হচ্ছে আর্টিকেল 19(1), যেটাই বলা হচ্ছে রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। এখন কিসের উপর ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন? 3টা প্রভিশন আছে এখানটায়। ফার্স্ট হচ্ছে চিন্তা ভাবনা, দেন হচ্ছে বিশ্বাস, বিলিভ বা ফেথ, থার্ড হচ্ছে ওপিনিয়ন। তুমি তোমার যা ইচ্ছা চিন্তা করতে পারো, সেটা তোমার স্বাধীনতার উপর নির্ভর করছে। তোমার বিলিভ বা ফেথ, সেটার উপর তোমার স্বাধীনতা আছে, তুমি যা ইচ্ছা তুমি বিশ্বাস করতে পারো। এবং তোমার ওপিনিয়ন, তুমি খোলাভাবে ওপিনিয়ন প্রকাশ করতে পারো এই ডেমোক্রেসিতে। এখন যেটা হিজাব, সেই পার্টিকুলারলি হিজাবটা আসছে হচ্ছে তোমার বিশ্বাস বা বিলিভ বা ফেথের মধ্যে। তাই জন্য এখানে আর্টিকেল 19(1)টা মেনশন হচ্ছে যে যদি এরকম হিজাব ব্যান করে দেওয়া হয়, তাহলে তোমার বিলিভ বা ফেথের উপর আঘাত করা হচ্ছে। তাই জন্য এখানে আর্টিকেল 19কে ভায়োলেট করা হচ্ছে। আর যখনই ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হচ্ছে, তখনই সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যাওয়া যেতে পারে। এটা গেল ফার্স্ট আর্টিকেল। সেকেন্ড আর্টিকেলের নাম যেটা মেনশন হচ্ছে প্রচন্ড, সেটা হচ্ছে আর্টিকেল 25। বিভিন্ন আন্দোলনের ছবি দেওয়া প্ল্যাকার্ডে তোমরা দেখেছো যে আর্টিকেল 25 দেখা যাচ্ছে সেখানটায়, এবং সেখানটায় লেখা থাকছে যে আমাদের রিলিজিয়াস রাইটটাকে কেড়ে নেওয়া হচ্ছে। তো আর্টিকেল 25-এ কি লেখা আছে? এখন ফান্ডামেন্টাল রাইটে অনেক ভাগ আছে, যেমন রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান। এই আর্টিকেল 25 যেটা আসছে, সেটা হচ্ছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ানের আন্ডারে।
এর আন্ডারে 4টা আর্টিকেল থাকে। তার মধ্যে আর্টিকেল 25 বলছে ওয়ান ক্যান ফ্রিলি প্রফেস, প্রোপাগেট অ্যান্ড প্র্যাকটিস হিজ অর হার ওন রিলিজিয়ান। এখন প্রফেস মানে হচ্ছে প্রকাশ, প্র্যাকটিস মানে হচ্ছে অনুশীলন, এবং প্রোপাগেট মানে হচ্ছে প্রসারণ। প্রকাশ, তুমি তোমার কি বিলিভ, তুমি কোন ধর্মে বিশ্বাসী সেটা তুমি প্রকাশ করতে পারো। প্রোপাগেট মানে প্রসারণ, অর্থাৎ তোমার যে রিলিজিয়াস বিলিভ আছে সেটা তুমি অন্যের মধ্যে প্রসারণ করতে পারো, কিন্তু ফোর্সফুলি প্রসারণ চলবে না, সেটা তাহলে অন্য একটা রাইট ভায়োলেট করে দিচ্ছে, সেটা ফ্রিডম অফ রিলিজিয়ানটাই ভায়োলেট করে দিচ্ছে। থার্ড আসছে সেটা হচ্ছে প্র্যাকটিস, যে ওয়ার্ডটা বললাম পার্টিকুলারলি। এখন এই হিজাব, এটা ওই প্র্যাকটিসের আন্ডারে আসছে, যে এটা তোমার একটা রিলিজিয়াস প্র্যাকটিস। তাই জন্য যদি হিজাবটাকে ব্যান করে দেওয়া হয় তাহলে সেটা হিসেব অনুযায়ী আর্টিকেল 25কে ভায়োলেট করছে, কারণ তোমার প্র্যাকটিস করার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এই গেল সেকেন্ড আর্টিকেল, যেটা এই কন্ট্রোভার্সিতে মেনশন হচ্ছে। থার্ড আর্টিকেল যেটা উঠে আসছে সেটা হচ্ছে আর্টিকেল 14, এবং যেটা সবচেয়ে ক্রুশিয়াল আর্টিকেল। আর্টিকেল 14-এ বলা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি। এখন আমাদের দেশে সমস্ত ধর্মকে ইকুয়াল হিসেবে মানা হয়, এটা হচ্ছে আমাদের দেশের ধর্মনিরপেক্ষতার কনসেপ্ট। এখন আমাদের দেশের ধর্মনিরপেক্ষতার কনসেপ্ট অন্যান্য দেশের থেকে আলাদা। যেমন উদাহরণস্বরূপ, চায়না একটা সেকুলার কান্ট্রি, কিন্তু সেখানে হচ্ছে অ্যান্টি রিলিজিয়ান, অর্থাৎ কোনো রিলিজিয়ানকে বরখাস্ত করা হয় না বা কোনো রিলিজিয়ানকে ফেভার করা হয় না। কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা আলাদা, কারণ আমাদের কান্ট্রি প্রচন্ড ডাইভার্স, অনেক রিলিজিয়ান। তাই জন্য আমাদের ক্ষেত্রে সেই কনসেপ্টটা হচ্ছে যে সমস্ত রিলিজিয়ানকে, সেটা যতই ছোট হোক, যেটা জনসংখ্যা যতই কম হোক, সেম পরিমাণ ফেভার দেওয়া হবে গভর্নমেন্ট থেকে, বা কোনো পরিমাণে ফেভার দেওয়া হবে না। তো আর্টিকেল 14-এ বলা হচ্ছে যে যদি এই হিজাবটা যদি ব্যান হয়ে যায় তাহলে সেটা একমাত্র মুসলিমদের এগেনস্টে হচ্ছে। শিখদের তুরবান ব্যান হচ্ছে না, আর হিন্দুদেরও যেমন তিলক বা হাতে যেগুলো পরে সেগুলো ব্যান হচ্ছে না। তাহলে শুধুমাত্র মুসলিমদের এগেনস্টে ডিসক্রিমিনেশন হচ্ছে। তো তাহলে মোস্টলি এটা বলা যেতে পারে যে আর্টিকেল 14 ভায়োলেট হচ্ছে। এখন এগুলো গেল কনস্টিটিউশনাল প্রভিশন, যে আমাদের কনস্টিটিউশন কি বলছে, এবং এই হিজাব ব্যানকে কেন্দ্র করে কি কি কনস্টিটিউশনের আর্টিকেল উঠে আসছে। এখন কি হতে পারে এই ব্যাপারটাকে নিয়ে, পুরো ব্যাপারটা আপাতত ব্যাপারটা আছে কর্ণাটকের হাইকোর্টে। এখন অনেকে ভাবতে পারে কর্ণাটক একটা বিজেপি শাসিত রাজ্য, তো হাইকোর্ট যে ডিসিশন দিবে সেটা হচ্ছে মোস্টলি মুসলিমদের এগেনস্টে যাবে বা বিজেপির ফেভারে যাবে, এটা অনেকে ভাবতে পারে। কিন্তু তোমাদের বলে রাখি যে অনেক পলিটিক্যাল পার্টি এসছে, অনেক পলিটিক্যাল পার্টি গেছে, এখনো সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট প্রচন্ড নিরপেক্ষ, এবং তাদের যা ডিসিশন আসে সেটা প্রচন্ড সেন্সিটিভ, সমস্ত দিক মেনে তাদের ডিসিশনটা দেয়, এবং সেটা প্রচন্ড নিরপেক্ষ হয়। সো সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের ক্রেডিবিলিটির উপর সন্দেহ করার মতো কারণ এখনো আসেনি। এখন এই পিটিশনটা একটা বেঞ্চ দেখছে কর্ণাটক হাইকোর্টের মধ্যে, যেটা গঠন করা হয়েছে একটা চিফ জাস্টিস নিয়ে, কর্ণাটক হাইকোর্টের চিফ জাস্টিস এবং আরো 2-3 জন হাইকোর্টের বড় জাজকে নিয়ে এই বেঞ্চটা গঠন করা হয়েছে। এখন কোর্টে কি কি দেখা হতে পারে, কোর্টে কি কি দেখা হবে তার আগে বলে রাখি যে এইরকম কেস, এই রিলিজিয়াস ফ্রিডম নিয়ে, এটা প্রথম কেস না, এর আগেও অনেক রকমের কেস হয়েছে। যেমন একটা কেস তোমাদের বলছি, 2015 সালে AIPMT বলে একটা এক্সাম হতো, অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট, যেটা নিটের আগে হতো, এখন নিট হয়, তখন হতো অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট। CBSE এক্সামটা প্রত্যেক বছর কন্ডাক্ট করাতো। 2015 সালে হয়েছিল কি, এই এক্সামটা যখন নেওয়া হয়েছিল তারপর দেখা যায় যে প্রচন্ড পরিমাণে ফ্রড, চিটিং, যেমন ব্লুটুথ ব্যবহার করে প্রচন্ড পরিমাণে চিটিং হয়েছে। তো 2015-তে অল টুগেদার CBSE এক্সামটাকে ক্যান্সেল করে দেয়, এবং 2016 সালে প্রচন্ড রেস্ট্রিকশন আনে এবং প্রচন্ড রকমের রেস্ট্রিক্ট নিয়ম বের করে CBSE। বলতে গেলে নিয়ম কি ছিল, যে কেউ হিজাব পড়তে পারবে না, বা হিন্দুদের ক্ষেত্রে দোপাট্টা পড়তে পারবে না, ওড়না পড়তে পারবে না, কোনো রকমের, মানে বলতে গেলে প্রচন্ড রকমের রেস্ট্রিকশন ছিল। এখন এই বিষয়টাকে কেন্দ্র করে 2 জন মুসলিম মহিলা সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করে যে তাদের রিলিজিয়াস ফ্রিডম কেড়ে নেওয়া হচ্ছে, এবং তাদের হিজাব পরে যেন এক্সামটা অ্যাটেন্ড করতে দেওয়া হয়। এটা নিয়েও তখন কন্ট্রোভার্সি চলেছিল, কিন্তু এরকম বড় কন্ট্রোভার্সি হয়নি। এবং সুপ্রিম কোর্ট যেটা জাজমেন্ট দিয়েছিল সেটা শুনলে তোমার অবাক হবে। সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছিল যে ক্লদিং ইজ নট এ পার্ট অফ ইউর রিলিজিয়াস বিলিফ। সুপ্রিম কোর্ট বলেছিল যে জামা কাপড় বা তুমি যেটা পরছো সেটা তোমার রিলিজিয়াস বিলিফের সাথে কোনো সম্পর্ক রাখে না। এটা ছিল সুপ্রিম কোর্টের তখনকার জাজমেন্ট। এখন সেই কেসটা ছিল ছোট এবং একদিনের ব্যাপার, একটা এক্সামের ব্যাপার, তাই জন্য সুপ্রিম কোর্টের এরকম একটা জাজমেন্ট আসতে পারে। এখন জাজমেন্ট ভ্যারি করে, ভাবো কিছু বছর আগে কোনো একটা নির্দিষ্ট বিষয়কে কিন্তু যেই জাজমেন্টটা এসে এখনকার সাপেক্ষে সেই জাজমেন্টটা আবার নতুন করে ওভাররুলও হতে পারে, নতুন একটা জাজমেন্টও আসতে পারে। তখনকার সময় যেই জাজমেন্টটা তাদের বিপক্ষে ছিল এখন হয়তো তাদের ফেভারেও আসতে পারে। তো জাজমেন্ট এইভাবে সময় সময় সিচুয়েশন হিসেবে বা সময় হিসেবে চেঞ্জ হতে পারে। এছাড়াও আরেকটা কেসের উদাহরণ দিই, আনসারি আফতাব নামে একজন মুসলিম ব্যক্তি IAF এ চাকরি করতো। IAF বলতে ইন্ডিয়ান এয়ারফোর্স। তো কি হয়েছিল, 2008 খ্রিস্টাব্দে তার চাকরিটা কেড়ে নেওয়া হয়। কারণ কি, তিনি বড় বড় গোপ রেখেছিলেন, এবং যেটা IAF এর রুলস অ্যান্ড রেগুলেশনের এগেনস্টে। তাই জন্য তিনি সুপ্রিম কোর্টে কেস ফাইল করেন, এবং তখন সুপ্রিম কোর্ট কি করেছিল,
সুপ্রিম কোর্ট করেছিল যে কোরআন এবং হাদিস মুসলিমদের সমস্ত ধর্মগ্রন্থ ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছিল এবং সেখান থেকে তারা একটা কনক্লুশনে এসেছিল যে মুসলিম ধর্মে কোথাও বলা নেই যে মুসলিম ছেলেদের বড় বড় দাড়ি রাখতে হবে, এবং লাস্টে তারা ডিসিশন দেয় যে যা চাকরি কেড়ে নেওয়া হয়েছে সেটাই থাকবে, এবং যদি চাকরি কন্টিনিউ করতে হয় তাহলে তার দাড়ি কোপ রাখা যাবে না। সঙ্গে এটাও বলেছিল যে আইএএফ একটা সিকিউরিটি এজেন্সি ইন্ডিয়ার, যেটা ইন্ডিয়ার ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে প্রচন্ড গুরুত্বপূর্ণ পজিশনে থাকে, তাই জন্য আইএএফ এর কোনো কিছুর সাথে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না। প্লাস এবং একজন অফিসারের ক্ষেত্রে যেন তাকে দেখে কোনো সময় কোনো রিলিজিয়াস বায়াসড না লাগে, অর্থাৎ সে কোনো একটা রিলিজিয়ান ফলো করছে এরকম যেন তাকে দেখে না মনে হয়। এখন অনেকে বলতে পারে শিখরা তো তুরবান পরে, তো তাহলে সেটা কেন ব্যান করেনি? এখন শিখদের রিলিজিয়ানে পার্টিকুলারলি লেখা আছে যে তাদের তুরবান পড়তে হবে বা তাদের দাড়িও লাগে বড় বড়, তো সেটা তাদের রিলিজিয়ানে পার্টিকুলারলি লেখা আছে। এখন এই দুটো কেস থেকে আমি এটাই বুঝাতে চাইলাম যে বেশিরভাগ সময় এরকম যখন কেস উঠে আসে তখন সুপ্রিম কোর্ট মেনলি ধর্মগ্রন্থ ভালো মতো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। এখন এইসব কেস শুধুমাত্র মুসলিমদের এগেন্স্টেই হয়নি। 2004 সালে তাণ্ডব নৃত্য বলে একটা নৃত্য হতো, শুনতেই পাবে, যেমন বলা হয়েছে শিব ঠাকুর তাণ্ডব করে, মানে এই নৃত্যটা একটু ভায়োলেন্ট টাইপের হতো এবং সেটা রাস্তাঘাটে পারফর্ম করা হতো। 2004 সালে সুপ্রিম কোর্ট এটাকে ব্যান করে দেয়। সো এটাই কোনো রিলিজিয়াস বায়াস নেই যে মুসলিমদের এগেনস্টে সবসময় কোনো জাজমেন্ট এসছে, এরকম কোনো ব্যাপার নেই। সো যেটা বললাম, এখন ব্যাপার হচ্ছে কোরআনে কি হিজাবের মেনশন আছে, তো সেটা সম্পর্কে এখন আমরা আলোচনা করব। ফার্স্টে হিন্দুস্তান টাইমসের একটা আর্টিকেল নিয়ে বলি। সো মুসলিম সত্য শতক মন্ডলী নামে একটা অর্গানাইজেশন আছে যেটা 1970 খ্রিস্টাব্দে এস্টাবলিশ হয়। এই অর্গানাইজেশনটার কাজ কি? এই অর্গানাইজেশনটা মুসলিমদের মধ্যে যে সমস্ত কুসংস্কার আছে সেগুলোকে দূর করার চেষ্টা করে, এবং যে মুসলিমদের একটা সেকশন জিহাদে বিশ্বাস করে, যে অন্য ধর্মের এগেনস্টে যুদ্ধ, সেগুলোকে দূর করার জন্য এরা কাজ করে, এবং মুসলিমদের যাতে আপগ্রেড হয় সমাজটা তাই জন্য এরা কাজ করে। সো এই অর্গানাইজেশনটার যে হেড অর্থাৎ প্রেসিডেন্ট, তার নাম শামসুদ্দিন তাম্বলি। তিনি বলছেন কোরআনে মেনশন করা নাই যে হিজাব পড়তেই হবে প্রত্যেকটা মুসলিম মহিলাকে। সঙ্গে তিনি এটাও বলছেন যে হিজাব এটা মেনলি প্যাট্রিয়ার্কি অর্থাৎ একটা পুরুষতান্ত্রিক সোসাইটিকে দেখায়, যেটা অর্থাৎ বোঝাতে যাচ্ছেন তিনি যে এটা একটা রীতি চলে আসছিল যেখানে মুসলিম মহিলাদের শোষণ করা হতো এবং সেটা এটারই সিম্বল বহন করে। প্লাস তিনি বলছেন যে মেনলি যেই সব ফ্যামিলি একটু রিলিজিয়াস হয় এবং সেখানে প্রেশার করা হয়, সেই সব ফ্যামিলিতে দেখা যায় যে মেয়েরা হিজাব পড়তে বাধ্য হয়। এবং তিনি বলছেন যে এই হিজাব পরার যে রীতি রেওয়াজ, এটা মেনলি ইজিপ্ট ও সিরিয়াতে ছিল, কারণ ইজিপ্ট ও সিরিয়াতে মেনলি মেয়েদের উপর অনেক রকমের রেস্ট্রিকশন থাকতো, এবং সেখান থেকে সেটা আমাদের ইন্ডিয়া পাকিস্তান এইসব দিকে ছড়িয়ে পড়ে। এগুলো তিনি বলছে তার একটা পার্টিকুলার পয়েন্ট অফ ভিউ। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে একটা বই থেকে নেওয়া, এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম অ্যান্ড মুসলিম ওয়ার্ল্ড। এই বইতে কি লেখা আছে হিজাব সম্পর্কে? এই পার্টিকুলার বই অনুযায়ী কোরআনে বলা হচ্ছে মুসলিম মেয়ে হোক বা মুসলিম ছেলে হোক তারা যেন মডেস্ট জামা কাপড় পরে। এখন মডেস্ট জামা কাপড় বলতে যেটা একটু রুচিসম্মত, এবং সেই পার্টিকুলার সেন্টেন্সটাকেই বিভিন্ন মানুষজন মনে করে যে হিজাব পড়তে হবে এবং কিছুজন মনে করে যে হিজাব পড়তে হবে না। তারপর কোরআনের মেন ভার্সে কি লেখা আছে? তো কোরআন আমি যেটা পেয়েছি উইকিপিডিয়া এবং বিভিন্ন জায়গা ঘেটে, যে কোরআনের ভার্সে যেটা লেখা আছে সেটা হচ্ছে যে এই যে হিজাবটা এটা প্রফেট মোহাম্মদের যে স্ত্রী ছিল একমাত্র তাদের জন্য প্রযোজ্য ছিল, যে প্রফেট মোহাম্মদকে যখন বাইরে থেকে কেউ ভিজিট করতে আসতো তো তাদের স্ত্রীকে এই হিজাব পরে তাদের সামনে যেতে হতো। এটা গেল কোরআন এবং বিভিন্ন আর্টিকেলে আমি কি পেয়েছি এবং কোরআনে কি লেখা আছে। এখন যে বেঞ্চটা গঠন হয়েছে সে এই সমস্ত বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে, তন্ন তন্ন করে কোরআন এবং হাদিস এবং মুসলিমদের যেসব ধর্মগ্রন্থ আছে সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হবে যে আদৌ কি হিজাব মেনশন করা আছে এবং হিজাব কি আদৌ এসেনশিয়াল রিলিজিয়াস প্র্যাকটিস। এখন দেখো হাইকোর্ট যাই ডিসিশন নিক, এই কেসটা সুপ্রিম কোর্টে যাবে এবং সুপ্রিম কোর্টের যা জাজমেন্ট আসবে সেটা আমি 50% বলতে পারবো। 50% চান্স আছে যে হিজাব ব্যান হবে না, কিন্তু কোর্ট ইনস্ট্রাকশন দিবে যে কোনো যদি কলেজ কোনো যদি ড্রেস কোড জারি করে তাহলে তবে সেই ড্রেস কোড মেনেই চলতে হবে। আর 50% চান্স আছে যে কোর্ট থেকে পুরোপুরি বলে দিবে যে না হিজাব ব্যান করা যাবে না, যেহেতু ওটা হেডস্কাপ কোনো পাবলিক অর্ডার ভায়োলেট করছে না তাই জন্য ওটা চলবে। এখন এটা 50% চান্স। এটা কি জাজমেন্ট আসতে পারে সেটা আমি বললাম। এখন আমার ওপিনিয়ন কি, এটা কি ঠিক না ভুল হিজাব ব্যান করাটা? এখন আমার যেটা ওপিনিয়ন সেটা খুব একটা ম্যাটার করে না, কিন্তু আমার যেটা মনে হয় যে হিজাব ব্যান করা উচিত না, কারণ ওটা মাথায় পড়ে আছে, তো ওটাই কিছু ইউনিফর্মিটি ভায়োলেট হচ্ছে বলে আমার মনে হয় না। কারণ আমরা টুপি পরি, শীতকালে মেয়েরা মাথার মধ্যে টুপি পরে, অনেক সময় মেয়েরা ওড়না পরে, তো শুধুমাত্র মাথার মধ্যে একটা হেডস্কার্ফে কিভাবে ইউনিফর্মিটি নষ্ট হচ্ছে আমার তো কিছু মনে হয় না। প্লাস যদি বোরখা হতো তাহলে আমি ওটার এগেনস্টে থাকতাম, কারণ বোরখা সবাই নর্মাল ড্রেস পরে আছে, কেউ একটা পুরোপুরি রিলিজিয়াস ড্রেস পরলে সেটা খাপ খাওয়ায় না, তো বোরখার আমি এগেনস্টে থাকতাম, কিন্তু হেডস্কার্ফের এগেনস্টে আমি বলবো না হিজাব ঠিক আছে। আর সেকেন্ডলি আমার যেটা মনে হয় যে কোনো ফ্যামিলি থেকে কোনো সময় প্রেশার করা উচিত না একজন মেয়ের উপর। সে যদি চায় হিজাব পড়তে তবে সে পড়বে, যদি সে পড়তে না যায় তবে সে পড়বে না। যেমন তাসলিমা নাসরিনকে চিনবে হয়তো তোমরা, একজন রিনাউন্ড রাইটার বাংলাদেশের, যিনি এখন
আপাতত লন্ডনে আছেন। তিনিও লিখছেন, প্রিন্টের একটা আর্টিকেলে তার একটা লেখা প্রকাশ হয়েছে, যেখানে তিনি বলছেন যে এই হিজাব বা বোরখা এগুলো সমস্ত কিছু পুরুষতান্ত্রিক একটা সোসাইটিকে বর্ণনা করে, যে কিভাবে আগেকার দিনে মেয়েরা শোষিত হতো এবং সেই রেওয়াজটা এখনো চলে আসছে। তো তিনিও বলছেন যে এই হিজাবটা বা এটা পুরোপুরি সাবজেক্টিভ হওয়া উচিত এবং কোনো মেয়ে যদি চায় তবে সে পড়তে পারে এবং তাকে যেন ফোর্স না করা হয়। প্লাস তিনি এটাও বলছেন যে এখন যেই সিচুয়েশন একটা ক্রিয়েট হয়ে আছে ইন্ডিয়াতে, সেটা একদমই ঠিক না, যে একটা হিন্দু মুসলিম এগেনস্ট একটা আবহাওয়া তৈরি হয়ে আছে, যেটা তিনি একদমই বিরোধিতা করেছেন। প্লাস আমার মনে হয় যে এই যেটা একটা আন্দোলন, সেটা একটা ডিলিউশনাল আন্দোলন বলতে পারো। কারণ কি, একদিকে এটা একটা হিন্দু মুসলিম টাইপের হয়ে গেছে আন্দোলনটা, যে যারা হিজাব পড়তো না তারাও আন্দোলনে সামিল হচ্ছে এই ভেবে যে হয়তো মুসলিমদের রাইট কেড়ে নেওয়া হচ্ছে। আবার এই যে একটা হিজাবের জন্য আন্দোলন, এটা একটু ব্যাকওয়ার্ড টাইপের মনে হয় আমার কাছে। প্লাস ঠিক আছে, মানুষ নিজের রাইটের জন্য যারা আন্দোলন করছে সেটা একদমই ঠিক আছে। সো অল টুগেদার হিজাব আমার মনে হয় না ব্যান করা উচিত। আর একসঙ্গে ফ্যামিলি থেকেও কোনো মেয়ের উপর চাপ দেওয়া উচিত না যে সে কি পড়বে, তার নিজের ডিসাইড করার অধিকার আছে তার উপর। তো এটাই ছিল এই ভিডিওর বক্তব্য। আমি আশা করি সবকিছুই কভার করেছি। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা কোনো বন্ধুর সাথে হোয়াটসঅ্যাপে বা কোনো ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করে দিতে পারো যদি ভালো লেগে থাকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।